অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকাল, ল্যাব এইড হাসপাতালে মরদেহ দেখলেন প্রধান উপদেষ্টা। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার, সার্জিস আলমের মন্তব্য। পৌষের শুরুতে উত্তরে আবহাওয়ার খামখেয়ালিপনা, দিনে তপ্ত রোদ, রাতে হিম বাতাস আর ঘন কুয়াশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 3টা 10 রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। তার মরদেহ দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত হাসান আরিফ তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। দর্শক, এই মুহূর্তে রাজধানী ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলছি তার সাথে। মিরাজ, উপদেষ্টা হাসান আরিফের জানাজা ও দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? জানাজা এবং দাফনের বিষয়ে যে সিদ্ধান্তটি এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওনার সন্তান যেহেতু দেশের বাইরে থাকেন, সেজন্য আসলে এই ওনার সন্তানের আশার উপর আসলে নির্ভর করছে দাফনের জন্য চূড়ান্ত যেই সিদ্ধান্ত বা সময় বা দিনটি ঠিক করা, সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে ওনারা নিশ্চিতভাবে জানাতে পারবেন পরিবারের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আসলে এইটুকু আসলে আমরা জেনেছি। তবে জানাজা করার যেটি বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সেটি জানানো হয়েছে এবং তার মেয়ে আসার পরেই আসলে বাকি বিষয়ে সিদ্ধান্ত হবে বা আসার সময় বা কবে আসবে সেই বিষয়টি উপরেই নির্ভর করছে। এবং উনি এই হাসানের মারা যাওয়ার পর এই ল্যাব এইড হাসপাতালে, যেমনটি বলছিলেন আপনি আগের সংবাদে, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেশে ফেরার পরেই হঠাৎ করেই তিনি এই খবর শুনে সরাসরি চলে আসেন তিনি ল্যাব এইড হাসপাতালে এবং হাসপাতালে এসে মরদেহ দেখেন এবং পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছেন। কিছু সময় পরে উনি আবার যদিও ল্যাব এইড থেকে চলেন। এর পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন এবং ল্যাব এইড হাসপাতালে আসার পরে হাসান আরিফের পরিবারের সদস্যদের সাথে তিনিও কথা বলেন। আর এই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব। এছাড়াও জামায়াত ইসলামের আমির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু মরদেহ দেখতে এবং এই মৃত্যুর খবরটি শোনার সঙ্গে সঙ্গে তারা এসেছেন। এবং জানাজা যেহেতু রাতে জানাজা হওয়ার কথা রয়েছে, সেই ক্ষেত্রে সেই প্রস্তুতিও আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা আছেন তারাও এই ব্যাপারে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এটি দেখতে পাচ্ছি। আর যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন এই ল্যাব এইড হাসপাতালে, সেই কারণে এই হাসপাতাল এলাকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। জি, তো রনক, এই ছিল আসলে আমার কাছে সবশেষ খবর। রনক। মিরাজ, আপনাকে ধন্যবাদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। খুলনা বিভাগের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের 58 সদস্যকে এতে আর্থিক অনুদান দেওয়া হয়। সার্জিস আরও বলেন, খুনি শেখ হাসিনা, সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগের বিচার এ দেশের মাটিতে করতেই হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম ও আশরেফা খাতুন।
দেশকে পরিকল্পিতভাবে অশান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামায়াতের 4 কর্মীকে হত্যা করা হয়েছে। অভিযোগ হেফাজতে ইসলামী নেতাদের। শুক্রবার নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন হেফাজত নেতারা। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা লোকমান হাকিম, যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মুনিরি, মীর ইদ্রিস ও মোহাম্মদ তাজুল ইসলাম বক্তব্য রাখেন। হেফাজত নেতারা বলেন, মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করতে 2017 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিশ্ব ইজতেমায় বিভক্তি তৈরি করে। এর ধারাবাহিকতায় হাসিনার পতনের পর দিল্লি থেকে পরিচালিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘুমন্ত 4 জনকে হত্যা করা হয়েছে। পৌষের শুরুতে হঠাৎ শীত উধাও দেশের উত্তরাঞ্চলে। তপ্ত রোদে দিনভর পুড়ছে জনপদ, তবে রাতে হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এই বৈপরীত্য বড় দুর্যোগের অশনি সংকেত। আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের শেষে আঘাত হানবে হাড় কাঁপানো শীত, আসবে শৈত্যপ্রবাহ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। শীতে তেমন দাপট নেই উত্তরে, মেঘমুক্ত আকাশে খরতাপ ছড়াচ্ছে সূর্য। পৌষের এ তাপমাত্রায় বিস্মিত স্থানীয়রা। গায়ে পাতলা কাপড় রাখতে পারছেন না শ্রমজীবীরা। প্রভাব পড়েছে জনজীবন সহ কৃষি অর্থনীতিতে। কয়েকদিন তো একটু ঠান্ডা ছিল, এখন আবার অনেক করে রোদ হয়েছে, শরীর ঘামিয়ে যাইতেছে। এই সময়ে যদি ঠান্ডাটা হয় তাহলে মনে করেন যে আপনার এই আলু কন, গম কন, ভুট্টা কন এই সমস্ত আবাদের জন্য ভালো। আর এই ঠান্ডাটা যদি অসময়ে হয় তখন কিন্তু আবাদের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। মানে গরমের সময় যেরকম গরম, চৈত বৈশাখ মাস সেই গরম আর কি শুরু হয়ে গেছে। কখন শীত শুরু হবে, কখন বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না কিছু। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির বৈরী আচরণ ইঙ্গিত দেয় বড় ধরনের বিপর্যয়ের। এজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান তাদের। এই সময়টাতে যে পরিমাণ টেম্পারেচার থাকার কথা সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সেটা আসলে থাকতেছে না। অর্থাৎ প্রকৃতির তার যে স্বাভাবিক অবস্থা সেটা নাই। যে পরিমাণ মানুষজন বেড়ে যাচ্ছে, যে পরিমাণ প্রাণী বেড়ে যাচ্ছে, ওই পরিমাণ ফরেস্টেশন হচ্ছে না, যে পরিমাণ গাছগাছালি হচ্ছে না, ট্রি প্লান্টেশন হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু এটা হচ্ছে। দিনের টেম্পারেচার এত বেশি বেড়ে যাচ্ছে যে রাতেরটাতে এই হিমাঙ্কের নিচে চলে আসবে একটা সময়। এই কোল্ড ডিজাস্টারের জন্য যদি এখন এটাকে ডিজাস্টার হিসেবে যতক্ষণ না স্বীকৃতি দিবে, আসলে প্রাতিষ্ঠানিক গবেষণা শুরু করার সুযোগ নাই। গেল 4 দিন বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। যদিও গত বছর একই সময়ে তাপমাত্রা ছিল সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সিলেট তামাবিল মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত হয়েছেন। এছাড়া নাটোর, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ঝরেছে আরও 4 প্রাণ। সিলেটের জৈন্তাপুরের বাঘের সড়কে নিয়ন্ত্রণ হারায় একটি প্রাইভেট কার। এতে নিহত হন ছাত্রদল কর্মী তাহমিদ, মাহি এবং মহান। স্থানীয়রা জানায়, প্রাইভেট কারে তারা জাফলং যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এদিকে নাটোরের লালপুরে ট্রাক চাপায় ব্যাটারি চালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। ভোরে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা হয়। লালপুর থানার ওসি নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে সাতক্ষীরার বিনের পোতায় বাসের সঙ্গে গরুবাহী আলম সাধুর সংঘর্ষে রফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও 2 জনের। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি মুরাল উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্থাটির প্রধান কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকার কিংস পার্টি গঠন করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সকালে খুলনার খালিশপুরে বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, পতিত সরকারের আমলে আদালতকে মুজিবীয় কোর্ট বানানো হয়েছে। রাজশাহীর পবায় বিএনপির কর্মী সমাবেশে তিনি এই কথা বলেন। জয়নাল আবেদিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী হয়েছে সাভারে। আমিনবাজার ঈদগাহ মাঠে এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
জীবন তথ্য বিষয়ক 2 দিনব্যাপী কর্মশালা হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম। প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে। মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় অ্যাডহক কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেট মিলনায়তনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। যুব জলবায়ু সম্মেলন হয়েছে সাতক্ষীরায়। স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাসযোগ্য নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।